জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এ মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সাথে আছে আমি মুন্নাফ রশিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটার বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন, তাই আপাতত কিছু করার নেই সরকারের। গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সরকার প্রধান আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর বলেই অনেক ধরা পড়ছে। এ সময় চীন সফর থেকে পাওয়া অর্থ সহায়তার আশ্বাস নিয়ে অস্পষ্টতারও ব্যাখ্যা দেন সরকার প্রধান। তো প্রশ্নপত্র যারা ফাঁস করে আর যারা সেই প্রশ্নপত্র ক্রয় করে দুজনই অপরাধী, এতে কোনো সন্দেহ নাই। যদি ওরা বলতে পারে যে অমুকের কাছে বিক্রি করছিলাম, তখন প্রমাণ করতে পারলে সেটা দেখা যাবে। তা আমিও সেটা বিশ্বাস করি যে এর বেনিফিশিয়ারি যারা, তাদেরকে ধরা উচিত, তাহলে আর ভবিষ্যতে কেউ করবে না। রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। 24 ঘন্টার মধ্যে সংসদে জরুরি অধিবেশন ডেকে আইন সংশোধনের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি হস্তান্তর শেষে তার এই দাবি জানান তারা। বেলা 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয় পদযাত্রা। তবে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। এ সময় ব্যারিকেড ভেঙে সচিবালয়ের রাস্তায় প্রবেশ করে তারা। 0 পয়েন্ট পার হয়ে গুলিস্তানেও পড়ে পুলিশের ব্যারিকেড। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় কথা বলার পর 12 সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। পরে গণমাধ্যমকে নিজেদের অবস্থান তুলে ধরেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক, অথবা অধিবেশন আহ্বান করা হোক। সরকারের তরফ থেকে, মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব। এবং আরেকটি বিষয়, আমাদের নামে যে মামলা করা হচ্ছে, শাহবাগ থানায় অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের 4টি দেশ, ইতালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়া, বাংলাদেশ থেকে 3000-এর বেশি বাংলাদেশি কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বিদায়ী সাক্ষাতের পর সাংবাদিকদের মন্ত্রী বলেন, এই 3000 কর্মীর দক্ষতার উপর নির্ভর করে ভবিষ্যতে আরও কর্মী নেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন ইউ রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রী পাশাপাশি বাংলাদেশ 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরও 2032 সাল পর্যন্ত যাতে আমাদের পণ্যের জন্য ইউ থেকে জিএসপি সহ অন্যান্য সুবিধা অব্যাহত থাকে সে বিষয়ে আলোচনা হয়েছে বলেন পররাষ্ট্রমন্ত্রী। দেশগুলোতে 3000 কর্মী নেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি, এবং দেশগুলো হচ্ছে ইটালি, জার্মানি, গ্রিস এবং রোমানিয়া। এই সমস্ত দেশে 3000 কর্মী আমাদের দেশ থেকে যাবে। আমরা এই মর্মে সম্মত হয়েছি, এবং এই কর্মীদের পারফরমেন্সের উপর ভিত্তি করে সেটি আরও বাড়ানো হবে বলে আজকে আলোচনা করেছি আমরা। বয়সের সীমা না মানায় বাতিলই থাকছে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি। এ নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আলাদা লিভ টু আপিলের শুনানি নিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগে আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীর অভিভাবকেরা লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। হাইকোর্টের রায় অনুসারে 169 শিক্ষার্থীর শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে এখন শিক্ষার্থী ভর্তিতে স্কুল কর্তৃপক্ষের আইনগত কোনো বাধা নেই। এর আগে বয়সসীমা লঙ্ঘিত হওয়ায় ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণীতে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে গত 21 মে রায় দেন হাইকোর্ট।
দেশের বিভিন্ন অঞ্চলে নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পানি ধীর গতিতে কমায় এখনও ভোগান্তিতে চর ও নিম্নাঞ্চলের বাসিন্দারা। দেখা দিয়েছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বেড়েছে রোগীর চাপ। গেল 24 ঘন্টায় সিরাজগঞ্জে বেশ কয়েকটি পয়েন্টে যমুনা নদীর পানি 15 সেন্টিমিটার কমেছে। জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের এখনও পানিবন্দী অবস্থায় 20,000 মানুষ। এছাড়া জামালপুরে পানি কমতে শুরু করায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থেকে ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। তবে এখনও পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 40টি ইউনিয়নের 2 লাখের বেশি মানুষ। দীর্ঘদিন পানিবন্দী থাকায় দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার, সুপেয় পানি ও গোখাদ্যের তীব্র সংকট। আর মৌলভীবাজারে বন্যার পানি কমার সাথে সাথে বাড়ছে রোগবালাই। গেল সপ্তাহখানেকের মধ্যে পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে 4,000-এর বেশি মানুষ। এতে চাপ বেড়েছে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে র্যাব। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুরে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গাইবান্ধা ও কুড়িগ্রামের বন্যা দুর্গত 1000-এরও বেশি মানুষকে সব ত্রাণ বিতরণ করা হয়। এতে রয়েছে চাল, তেল, বিশুদ্ধ খাবার পানি, চিড়া, মুড়ি, বিস্কুট সহ বিভিন্ন শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। র্যাবের মহাপরিচালক বলেন, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দুর্গতদের পাশে দাঁড়ানো র্যাবের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে র্যাব সোচ্চার রয়েছে বলে জানান র্যাব ডিজি। মাদক নির্মূলে এবং অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক উদ্ধারে কিন্তু বিরামহীনভাবে কিন্তু এই র্যাব ফোর্সেস কাজ করে যাচ্ছে সারা দেশে, এবং এই কার্যক্রম কিন্তু অব্যাহত রয়েছে এবং সামনের দিনগুলোতে এটা আরও বেশি বেগবান হবে। কক্সবাজারে ভরাট হওয়া নালা নর্দমা পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে পৌরসভা। অভিযানের প্রথম দিনে নালা নর্দমার উপর অবৈধভাবে বানানো 10টি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। জেলা সরকারি গণগ্রন্থাগারের 2টি দেয়াল ভাঙার মধ্য দিয়ে শুরু হয় অভিযান। এ সময় বেশ কিছু মালিককে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলার জন্য সময় বেঁধে দেয় পৌরসভা কর্তৃপক্ষ। শহরের প্রতিটি নালা নর্দমা দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান পৌর মেয়র। একটা ড্রেনের জরিপ করেছিল, সেখানে কারা কারা দখলে আছে তাদের স্পষ্ট নাম লেখা আছে। সুতরাং ওই তালিকা ধরে আমরা তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এখানে শেষ বলে কোনো কথা নেই। আমরা যতক্ষণ পর্যন্ত আমরা আগের অবস্থায় ফিরে আসতে না পারি ততক্ষণ পর্যন্ত ডেইলি অন্তপক্ষে 5 ঘন্টা আমরা এই অভিযান করব। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। বগুড়ায় রূপালী ব্যাংকের 2,69,00,000 টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের ব্যবস্থাপক সহ 6 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা টাকা আসামিদের কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বগুড়ার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ এ মামলার রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ব্যাংকের ব্যবস্থাপক জোবাইনুরকে 27 বছর, ব্যাংক কর্মকর্তা ইশরাত জাহান ও মাহাতাব হোসেনকে 5 বছর করে, আর গ্রাহক আজমল হোসেন, মোশাররফ হোসেন ও জাহিদুর রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন আদালত। 2017 সালে মহাস্থান হাট ইজারার জন্য ভুয়া পে অর্ডারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়া সদর থানায় মামলা করে দুদক। আধুনিক সব যন্ত্রপাতি সংযোজন, দ্রুত পণ্য খালাস ও জাহাজ জট না থাকায় আমদানি রপ্তানিতে মংলা বন্দরের ওপর নির্ভরতা বাড়ছে বন্দর ব্যবহারকারীদের। অতীতের যে কোনো সময়ের তুলনায় বন্দরটিতে বিদেশি জাহাজ বেড়েছে, সাথে সাথে বেড়েছে রাজস্ব আয়। বিদায়ী অর্থবছরে মংলা বন্দর রাজস্ব আদায় করেছে 319 কোটি টাকা। 2022-23 অর্থবছরে মোট রাজস্ব আদায় হয়েছিল 302 কোটি টাকা। পরবর্তী অর্থবছরের তুলনায় বিদায়ী অর্থবছরে অর্জিত রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে 17 কোটি টাকা। জাহাজের সংখ্যা বৃদ্ধির কারণে গেল বছরের তুলনায় এ বছরের রাজস্ব আদায় বেশি হয়েছে।
846টি বাণিজ্যিক জাহাজ আগমন করে। যে কন্টেইনার হ্যান্ডলিং আছে সেটি হচ্ছে গত বছরের তুলনায় 2023-24 অর্থ বছরে 16.78% বৃদ্ধি পেয়েছে। আমাদের সবকটি সূচক পজিটিভ থাকার কারণে এই 23-24 অর্থ বছরের মোট নেট মুনাফা দাঁড়িয়েছে 28.55%। অতিরিক্ত বিল আদায় ও লাইসেন্স হালনাগাদ না থাকায় কুমিল্লায় ইউনাইটেড হাসপাতাল নামে একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। রোববার দুপুরে এক রোগীর কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের একটি দল। এ সময় হাসপাতালের ল্যাব, জরুরি বিভাগ এবং কাগজপত্রের ত্রুটি ধরা পড়ে। দালালের মাধ্যমে সরকারি হাসপাতালের সামনে থেকে রোগী এনে এই হাসপাতালে ভর্তি করানোর অভিযোগ পাওয়া যায়। হাসপাতালটির কোনো লাইসেন্স হালনাগাদ নেই। অভিযান পরিচালনার সময় হাসপাতালটিতে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। কুমিল্লা আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, জনস্বার্থের জন্য হুমকি বিবেচনায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে হাসপাতালটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো রকম পরীক্ষা ছাড়াই 2 ঘন্টা চিকিৎসা দিয়ে রোগীর কাছে 21,000 টাকা বিল দাবি করে হাসপাতালটি। মূলত এই অভিযোগের পরই অভিযান চালানো হয়। ওনারা আমাদেরকে ঘুরেতে কয়েছে, আবার ম্যানেজারকে কল দেন, ম্যানেজার বলতেছে আমি আসতেছি। আস্তে উনি প্রায় 1টা বাজে গেছে। 1টা বাজে যাওয়ার পরে আমরা উনি আসে কাগজ একটা দিয়ে দিয়েছে 21,040 টাকা। এখানে সেবার কোনো ভিত্তি নেই, এটা একটা আইওয়াশ ধরনের আমি বলবো। এই সমস্ত অনেক ধরনের আসলে ত্রুটি পাওয়া গেছে। ল্যাবের মধ্যে কালার কোডের বিন পাইনি, আমরা কোনো টেম্পারেচার ট্যাগ পাইনি। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। অল্পের জন্য বাঁচলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেনসিলভেনিয়ার নির্বাচনী প্রচারে তাকে হত্যার চেষ্টা হলেও ভাগ্য জোরে শুধু কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়ি নিউ জার্সিতে ফিরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পার্শ্ববর্তী একটি ভবনের ছাদ থেকে গুলি চালায় হামলাকারী। গুলির শব্দ হওয়ায় সঙ্গে সঙ্গে ট্রাম্প মঞ্চে বসে পড়েন। এ সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা মঞ্চে ঝাঁপিয়ে পড়ে মানব ঢাল বানিয়ে তাকে ঘিরে রাখে। এ সময় ট্রাম্পের কান ও মুখমণ্ডল দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। আর নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে মারা যান হামলাকারী 20 বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস। এ সময় ট্রাম্পের এক সমর্থক গুলিতে প্রাণ হারান। গুরুতর আহত আরও 2 জন হাসপাতালে ভর্তি আছেন। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন হামলার ঘটনায় নিন্দা জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে ভিন্ন মতের কোনো জায়গা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর আলী রিয়াজ। তিনি জানান, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সমাবেশের হামলার পেছনে কারা দায়ী সেটি এখন বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরনের ঘটনা নতুন না। ট্রাম্পের হামলার ঘটনায় সবাই নিন্দা জানিয়েছেন। এদের উপরে হামলার ঘটনা ঘটেছে, প্রার্থীরা মারাও গেছে। সেগুলি অভ্যন্তরীণভাবে অপরাধ মোকাবেলার ক্ষেত্রে কোথাও কোথাও দুর্বলতা প্রকাশ করে বটে, কিন্তু এতে করে সামগ্রিকভাবে একটা নিরাপত্তার সংকট তৈরি হয়ে গেলে এমন দাঁড়াচ্ছে না। আমরা এক ধরনের পোলারাইজড একটা পরিস্থিতির মধ্যে আছি, তো মেরুকরণ হয়েছে এবং বিভিন্ন সময় আসলে মিস্টার ট্রাম্প নিজেও যেটা করেছেন সেটা হচ্ছে এক ধরনের ভায়োলেন্স বা এক ধরনের সহিংসতার দিকে উস্কে দিয়েছেন। সেগুলির একটা প্রতিক্রিয়া হচ্ছে। এটা একটা অ্যাসাসিনেশন অ্যাটেম্প, প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এটা এইভাবে বিবেচনা করা হবে। এর 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 আর কোনো রকম দিক নেই। এটা প্রেসিডেন্ট প্রার্থীকে এবং প্রেসিডেন্ট প্রার্থী যিনি, তাকে তো ব্যক্তিগত ক্রোধ ক্ষোভের কারণে কেউ হামলা করেনি। নিশ্চয়ই এর মধ্যে তার কোনো রকম অপছন্দের বিষয় আছে এবং প্রেসিডেন্টের ক্ষেত্রে যেটা হয়, প্রেসিডেন্ট প্রার্থীদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তারা আসলে কোনো না কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করে কয়েকজন ব্যক্তি, একজন ব্যক্তি, 2 জন ব্যক্তি মিলে ষড়যন্ত্র করে এই ধরনের হামলা করেন। ব্লাড ক্যান্সারে আক্রান্ত ভারতীয় সাবেক ক্রিকেটার আংশুমান গায়কোয়াড়কে চিকিৎসার জন্য 1 কোটি রুপি অনুদান দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI।
ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ও সাবেক ক্রিকেটার সন্দীপ প্যাটেলের অনুরোধের পর এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন দেশটির সাবেক ক্রিকেটার অংশুমান। শুধু অনুদানই নয়, তার শারীরিক পরিস্থিতির বিষয়ে নিয়মিত খোঁজ রাখছে বিসিসিআই। তাছাড়া তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ৭১ বছর বয়সী গায়কোয়াড় ভারতের হয়ে ৪০টি টেস্ট ও ১৫টি ওডিআই খেলেছেন। অবসরে যাওয়ার পর তিনি জাতীয় দলের কোচ ও নির্বাচকের দায়িত্বও পালন করেছেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।